অগ্নিজিতের কথা শুনে অবাক হয়ে গেল গীতা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মেহেকের নামে কুৎসা রটানোর চেষ্টা করে কৃপান। অঙ্কিতকে ফোন করে মেহেকের ক্যারেক্টার সার্টিফিকেট দিতে চায়। আর তখনই অঙ্কিত বলে, এই শুনুন, আপনার কাছ থেকে মেহেকের ব্যাপারে একটা কথাও আমি শুনতে চাই না। কৃপান তখন বলে, শুনতে চাই না বললে তো হবে না, শুনতে হবে। আপনি এইভাবে আমার কথা না শুনে কোথায় বা যাবেন? আপনি শুনে নিন, এতে আপনারই লাভ হবে। কারণ মেহেকের সাথে আমি কিন্তু অনেক ক্লোজ হয়েছি, ওকে অনেক ভালোবেসেছি গভীরভাবে। বুঝতেই পারছেন যে আমার আর ওর মধ্যে সম্পর্কটা ঠিক কেমন ছিল। তখনই অঙ্কিত বলে, আপনার বাড়িতে মা বোন আছে? কৃপান তখন বলে, কি বলতে চাইছেন আপনি, কি বলতে চাইছেন? তখনই অঙ্কিত বলে, আমি এটাই বলতে চাইছি, মা বোন যদি থেকে থাকে তাদেরকে তো নিশ্চয়ই সম্মান করেন। মেহেককে তো আপনি ভালোবেসেছেন, তাহলে মেহেককে আপনি সম্মান করতে পারছেন না কেন? ওকে আমি মাথায় করে রাখবো, ওর কোনো ক্ষতি হতে আমি দেব না। কৃপান তখন বলে, ও আমার ভালোবাসা, আমার ভালোবাসাকে একটা টাচ করবেন না আপনি। অঙ্কিত বলে, ভালোবাসাকে যখন আগলে রাখতে পারেনি তখন সেই দায়িত্বটা আমার। আমি আমার হবু স্ত্রীর দিকে অন্য কাউকে তাকাতে দেব না। কৃপান মনে মনে ভাবে, এই ছেলেটার তো দেখছি কোনো ভয় ডর নেই। কৃপানের কোনো কথাতেই অঙ্কিত ভয় পায় না। লাস্টে কৃপান বলে, আপনাকে কিন্তু আমি শ্যুট করে দেব। অঙ্কিত তখন বলে, আমি শুনেছি আপনি তো একজন কারাপ্টেড রাজনীতিবিদের ছেলে, আপনার কাছ থেকে এর থেকে বেশি আর কী বা আশা করা যায়? আপনি আমাকে মেরে ফেলুন, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু মেহেকের দিকে যদি চোখ তুলে তাকিয়েছেন তাহলে কিন্তু আপনার অবস্থা আমি খারাপ করে ছাড়ব। প্রচণ্ড রেগে যায় কৃপান আর ভাবে, এই ছেলেটার সাহস অত্যাধিক, ও আমার কথাও শুনছে না, একে তো এত সহজে ছেড়ে দেওয়া যায় না। তার মধ্যেই অঙ্কিত ফোনটা কেটে দেয়। অন্যদিকে ঝর্ণার সাথে কথা বলতে থাকে গীতা। গীতা ক্লিয়ারলি জানিয়ে দেয়, যেহেতু আপনি এই কেসটা নিয়ে আবারও উঠে পড়ে লেগেছেন, আপনার দিকে হয়তো অনেক থ্রেট কল আসতে পারে, অনেক রকমের কিছু ঘটতে পারে। আপনি কিন্তু সদা সর্বদা ঠিকঠাকভাবে থাকবেন, সচেতন থাকবেন। ঝর্ণা তখন বলে, আপনি যে আপনার নিজের পরিবারের বিরুদ্ধে কি আপনি আমার পাশে দাঁড়াবেন, এটা আমি ভাবতেই পারিনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। গীতা তখন বলে, না না, ধন্যবাদ দেওয়ার মতন কিছু হয়নি, আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি। এবারে আপনার উপর সবটা নির্ভর করছে। আমি একজন গৃহবধূ, আমি একজন উকিল, আর আমি একজন মানুষ। আমি সবসময় সত্যের পক্ষে ছিলাম, আছি আর থাকবো। এরপরে গীতা তো বেরিয়ে যায়, বাড়ি যাবার উদ্দেশ্যে রওনা দেয়। আর অন্যদিকে কৃপান ফোন করেছে মেহেককে। মেহেক তখন বলে, কেন ফোন করেছেন আপনি, কিসের জন্য ফোন করেছেন? আর তখনই কৃপান বলে, বাবা, হঠাৎ করে আবার আপনি, কেন বলো তো? মেহেক কেন বুঝতে পারছো না যে তোমাকে আমি কতটা ভালোবাসি? তোমাকে ছেড়ে না আমি থাকতে পারবো না মেহেক, তুমি প্লিজ আমার কাছ থেকে দূরে যেও না, আমার যে খুবই কষ্ট হবে। মেহেক তখন বলে, চুপ করুন, আমি আপনাকে ভালোবাসি না, আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। কিন্তু কৃপান তখন বলে, এতবার হেটু হেটু বললে তো হবে না, আমি না ভাবছিলাম যে তোমাকে নিয়ে ঘুরতে যাব। শুনলাম তুমিও তো অবশ্য ঘুরতে যাচ্ছ, তোমার হবু শ্বশুরমশাই, শাশুড়ি মা, হবু বর এক টেবিলে থাকবে, আমি ঠিক পাশের টেবিলটাতে থাকবো। এরপরে গীতা এসে ফোনটা নিয়ে নেয়। কৃপান তো বকবক করেই চলেছে আর বলে, তারপরে ওনাদের পাশে গিয়ে বসবো, তোমার আর আমার সম্পর্ক কতটা ক্লোজ ছিল তাদেরকে জানাবো, কত ভালো হবে, তাই না? এরপরে গীতা চুপচাপ শুনছে। কৃপান তখন বলে, ওদেরকে বলবো যে তুমি আমাকে কতবার হাক করেছো, কিস করেছো, আর তারপরে কি কি হয়েছে সবটাই ওদেরকে বলে ডিসকাস করব। তখনই গীতা বলে, তোকে এমন মারবো না যে তুই উঠে দাঁড়াতে পারবি না। কৃপান তখন বলে, তুমি কেন ফোনটা ধরেছো? মেহেককে দাও, মেহেকের সাথে যে আমার অনেক কথা আছে। গীতা তখন বলে, তোর মেহেকের সাথে কোনো কথা থাকতে পারে না। একটা কথা কান খুলে শুনে রাখ বাবু সোনা, তুই পদ্মর জীবনটা নষ্ট করতে চেয়েছিলিস, তুই মেহেকের জীবনটা নষ্ট করতে চেয়েছিলিস, আবার এখন সেই পথে ফিরে গেছিস। তুই কি ভাবছিস তোকে আমি কিছু করতে পারবো না? তোকে এমন মারবো না যে তুই নিজের পায়ে দাঁড়াতে পারবি না। কৃপান তখন বলে, মেহেককে আমি ভালোবাসি, মেহেকের বিয়ে আমি অন্য কারোর সাথে হতে দেব না, তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব। এর মধ্যেই তখনই গীতা ফোনটা কেটে দেয় আর মেহেককে বলে, মেহেক, তুমি যদি ভয় পেতে থাকো তাহলে কিন্তু তোমাকে আরও বেশি করে ওই বাবু সোনা ভয় দেখাবে। তোমাকে শক্ত থাকতে হবে, আমি তোমাকে সিকিউরিটি দেব,
আমি এই বাড়ির সবার সিকিউরিটির দায়িত্ব নিয়েছি, কারোর একচুল কোনো ক্ষতি হতে আমি দেব না। ও যদি ওইখানে গিয়ে বসে থাকে আমিও বসে থাকবো, দেখি ও কী করতে পারে। এর মধ্যেই বাড়িতে সবাই মিলে মাঞ্জা দিতে শুরু করে। আর তখনই সাত্বিক বলে, আমরা যা মাঞ্জা দিচ্ছি না, আমাদের ঘুড়ি কাটা অতটাও সহজ ব্যাপার হবে না। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, ঘুড়ি ধরবো আর টক 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 করে কাটবো, আর সবাই মিলে বলবো ভোগ কাটা। তখনই ব্রজবালা মুখার্জি বলে, এই শোনো, তুমি কিচ্ছু করতে পারবে না, তোমার পক্ষে কিচ্ছু করা সম্ভব নয়, আমরা আছি তো, আমরা সবটা করে দেব। অগ্নিজিৎ মুখার্জি বলে, সবটা করা সম্ভব নয় মানে? আমি যে কি করতে পারি আর কি পারি না এখনও জানো না তুমি সেটা। গীতা তখন বলে, কিচ্ছু করতে পারবেন না, আপনারা ছেলেরা সবাই হেরে যাবেন। ঠাম্মি তখন বলে, তাহলে কিন্তু একটা কম্পিটিশান হবে, যে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় যারা হারবে, মানে ছেলেরা যদি হারে, ছেলেদেরকে কিন্তু রান্না করতে হবে, রাতের রান্নাটা। স্বস্তিক তখন বলে, আরে ঠাম্মি, আমরা হারবো না, আমরা হারতে শিখিনি, আমরা জিতবো, দেখে নিও তুমি। ঠাম্মি তখন বলে, তাছাড়া তোরা আর কি পারবি, তোরা জিততে পারবি না, তোরা হেরে যাবি। এর মধ্যে গীতা মনে মনে ভাবে, জিততে তো আমাদেরকে হবেই। অন্যদিকে ফোন করেছে ঝর্ণা আর বলে, আপনি কালকে কি থানায় যাবেন? গীতা তখন বলে, হ্যাঁ, থানায় তো আমি কালকে যাবই। এই কেসটা নিয়ে যখন উঠে পড়ে লেগেছি তখন বাকি সুরাহাটা তো আমাকে করতেই হবে। আপনি এসব নিয়ে ভাববেন না, আপনি নিজে সতর্ক থাকুন। আমি আমার কেসটা নিয়ে যথেষ্ট সচেতন আছি, আর আমি খুব তাড়াতাড়ি আপনাকে বিচার পাইয়ে দেব। এর মধ্যে অগ্নিজিৎ মুখার্জি বলে, আবার তুমি এই কেসটা নিয়ে উঠে পড়ে লেগেছো বৌমা? তোমাকে এত বার করে বারণ করছি, তুমি কেন শুনতে চাইছো না বলো তো? গীতা তখন বলে, বাবা প্লিজ, আপনি এসবের মধ্যে ঢুকবেন না, আমাকে আমার কাজটা করতে দিন। এরপরে গীতা সকাল হতেই পঙ্কজবাবুর কাছে চলে গেছে। আর পঙ্কজবাবু বলে, অগ্নিকন্যা, এই কেসটা তো 7-8 বছরের পুরনো, এটা নিয়ে আবার আপনি উঠে পড়ে লাগলেন কেন? তখনই গীতা বলে, আমার এই কেসটা সম্পর্কে জানাটা খুব দরকার বড়বাবু। যতক্ষণ না এই কেসটা সম্পর্কে জানতে পারছি ততক্ষণ আমার নিজেরই ভালো লাগছে না। আমি ঝর্ণা দেবীকে কথা দিয়েছি এই কেসটা লড়ে আমি দেখিয়ে দেবো। পঙ্কজবাবু বলে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আমি ফাইলপত্রগুলো তো সব ঠিকই আছে, ওখান থেকে খুঁজে বার করছি সঞ্জয় বাবু কীভাবে কিডন্যাপ হয়েছিল বা কীভাবে হারিয়ে গেছে। এর মধ্যে অগ্নিজিৎ ফোন করেছে আর বলে, পঙ্কজবাবু, আপনার সামনে নিশ্চয়ই গীতা LLB বসে রয়েছে, আপনার সামনে যেই কেসটা নিয়েও গেছে, এই কেসটাতে আপনি ওকে কোনো রকম সাহায্য করবেন না। আর এটা শোনার পর তো বড়বাবু নিজেই অবাক হয়ে যায় যে হঠাৎ করে আবার কি হলো। এই তো অগ্নিজিৎ মুখার্জি আর গীতা মিলে গেছিলো, সব কিছু ঠিক ছিল, শাশুড়ি বৌমা, শ্বশুর মশাই, ননদ নন্দাই সবাইকে নিয়ে তো ভালো করে সুখে সংসার করছিল, আবার কি অশান্তি শুরু হলো? ঠিক তখনই গীতা বলে, এই কেসটা যখন আমি হাত দিয়েছি তখন এই কেসটা লড়বো। এদিকে অঙ্কিতকেও ফোন করে ডেকে নেয় অগ্নিজিৎ মুখার্জি আর বলে, তোমাকেও কিন্তু আমাদের দলে থাকতে হবে, ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতায় আমরা সবাই মিলে একসাথে জিতবো।